7ই মে 2025 তারিখে পেহেলগামে নিরীহ নারীদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর নির্যাতনকারী সন্ত্রাসীরা সীমান্তের ওপারে পাকিস্তানের মাটিতে তাদের গোপন আস্তানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তারা কি জানত না যে এই রাত্রি তাদের জীবনের শেষ রাত হিসাবে প্রমাণিত হবে? রাত 1:05 থেকে 1:30-এর মধ্যে পাকিস্তানের শিয়ালকোট, মুরিদকে এবং বাহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের POK এর মুজাফফরাবাদ, কোটলি এবং ভীমেরে সন্ত্রাসীদের গোপন আস্তানায় একযোগে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। লস্করি তৈবা LET, জয়শ-ই মোহাম্মদ JEM এবং হিজবুল মুজাহিদিন HM এর মোট 9টি গোপন আস্তানায় 24টি ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য বোমা বর্ষণ করা হয়। কিছুক্ষণের মধ্যেই এই সন্ত্রাসী আস্তানাগুলি ধোঁয়া এবং ছাইয়ে পরিণত হয়, যেন নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু ভারতের প্রতিক্রিয়া কেবল একটি ক্ষেপণাস্ত্র হামলা ছিল না। এই সন্ত্রাসীরা যাদের কপালের সিঁদুর হালকা করে দিয়েছে, তাদের প্রত্যেক বিধবার কান্নার সঙ্গীতের প্রতিশোধ। এটি ছিল নিষ্পাপ শিশুদের নীরব কান্নার প্রতিশোধ, যারা তাদের বাবাদের হারিয়েছে। এটি ছিল প্রতিশোধ সেই সব প্রভুদের প্রতি একটি বার্তা, যারা নিরপরাধের হত্যাকে কাপুরুষতার জয় বলে মনে করত। যে দেশের মাটিতে একজন মাকে বলা হয়েছিল যে আমরা তোমাকে হত্যা করব না, তুমি বেঁচে থাকো, এবং ভারতকে বলো, মোদিকে বলো যে আমরা তোমার স্বামীকে হত্যা করেছি। ভারত 9টি স্থানে বজ্রপাত করে একই দেশের প্রতি প্রতিক্রিয়া জানায়। রাওয়ালপিন্ডি থেকে বাহাওয়ালপুর, মুজাফফরাবাদ থেকে মিরপুর পর্যন্ত সন্ত্রাসের আস্তানাগুলি ছাই হয়ে যায়। এই পদক্ষেপটি ছিল 2016 সালের। এটি 2019 সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট বিমান হামলার চেয়েও বড় ছিল। এটি ছিল আজ পর্যন্ত ভারতের সবচেয়ে সুনির্দিষ্ট, নির্ণায়ক এবং কার্যকর প্রতিক্রিয়া। এই অভিযানের নাম ছিল অপারেশন সিন্দুর। তাহলে আসুন সেই মুহূর্তে ফিরে আসি যেখানে এই আগুন জ্বলে উঠেছিল। পহেলগাম আক্রমণ, শুরু থেকে ষড়যন্ত্র পর্যন্ত, এবং কিভাবে সেই এক রাত ভারতের সর্বশ্রেষ্ঠ প্রতিক্রিয়াকে রূপ দিয়েছিল। 22শে এপ্রিল 2025 তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বেসরন উপত্যকা, অনন্তনাগ জেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম পর্যটন কেন্দ্র, যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। সেদিন শত শত পর্যটক এই এলাকায় ভিড় করেছিলেন। তুষারাবৃত শৃঙ্গ এবং লম্বা পাইন গাছের ঘন বন এলাকাটিকে ঘিরেছিল। মানুষ হাঁটছিল, হাসছিল এবং তাদের পরিবারের সাথে কথা বলছিল। কেউ কেউ সবেমাত্র তাদের মধুচন্দ্রিমার জন্য এসেছিল, আবার কেউ কেউ তাদের সন্তানদের সাথে জীবনের আনন্দ উপভোগ করছিল। হঠাৎ পাইন বন থেকে 5 বা 6 জন লোক বেরিয়ে এসে উপত্যকায় প্রবেশ করেছিল। কেউ কেউ সেনাবাহিনী বা পুলিশের মতো পোশাক পরেছিল, কিন্তু তারা ছিল নির্মম সন্ত্রাসী, যাদের হাতে AK-47 এবং M4 এর মতো মারাত্মক রাইফেল ছিল। তারা আসার সাথে সাথেই একজন সন্ত্রাসী শুভম নামে এক যুবকের দিকে বন্দুক তাক করে চিৎকার করে বলতে থাকে, আমাকে বলো, তুমি কি হিন্দু না মুসলিম? ভয়ে কাঁপতে কাঁপতে শুভম নিচু স্বরে উত্তর দেয়, হিন্দু। এই কথা শুনে সন্ত্রাসী রেগে গুলি চালায় এবং শুভম মাটিতে পড়ে যায়। তার স্ত্রী চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। কিন্তু সন্ত্রাসীরা উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং হিন্দুদের লক্ষ্য করে আক্রমণ শুরু করে। কিছু দূরে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল তার নববিবাহিত স্ত্রী হিমাংশীর সাথে দাঁড়িয়েছিলেন, যার মাত্র 6 দিন আগে বিয়ে হয়েছিল। একজন সন্ত্রাসী তাকে তার নাম এবং ধর্ম জিজ্ঞাসা করেছিলেন। বিনয় উত্তর দেন, হিন্দু, এবং পরের মুহূর্তে একটি বন্দুক থেকে গুলি চালানো হয়। হিমাংশী কাঁদতে কাঁদতে তার স্বামীর দেহ জড়িয়ে ধরে বলেন, বিনয়, দয়া করে ঘুম থেকে উঠুন। গুলির শব্দে উপত্যকা কাঁপছিল। কিছু লোক গাছের আড়ালে লুকিয়েছিল, অন্যরা তাদের সন্তানদের নিয়ে পালানোর চেষ্টা করছিল। আমেরিকায় কর্মরত কলকাতার এক কর্মকর্তা বিতান তার স্ত্রী সোহিনী এবং তাদের 3 বছরের ছেলের হাত ধরে পালিয়ে যান। সন্ত্রাসীরা যখন তাকে ঘিরে ধরে এবং বিতানকে হিন্দু জানতে পেরে তার স্ত্রী ও ছেলের সামনে তাকে গুলি করে হত্যা করে। এরপর রক্তাক্ত এক সন্ত্রাসী এগিয়ে এসে চিৎকার করে বলে, সমস্ত হিন্দু এক পাশে সরে যাও, মুসলিম এক পাশে সরে যাও। লোকেরা ভয়ে অবাক হয়ে যায় এবং তারপর সন্ত্রাসীরা একে একে জিজ্ঞাসা করে, তুমি কি হিন্দু? যে কেউ হ্যাঁ বলেছিল তাকে গুলি করা হয়েছিল। কয়েকজনকে কলমা পড়তে বলা হয়েছিল এবং যারা পারেনি তাদেরও হত্যা করা হয়েছিল। পল্লবীর স্বামী মঞ্জুনাথকেও তার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর গুলি করা হয়েছিল। পল্লবী কেঁদে কেঁদে বলেছিল, আমাকেও মেরে ফেলো, এখন বেঁচে থেকে আমি কি করব? একজন সন্ত্রাসী হেসে বলেছিল, যাও, আমরা তোমাকে মারব না, মোদিকে গিয়ে বলো।
প্রায় 20 জন নিহত হয়েছিল। এটি ছিল জম্মু ও কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলির মধ্যে একটি। ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়েছিল। এই হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো জাতি অবাক হয়ে যায়। তবে পেহেলগাম আক্রমণ অন্যান্য সমস্ত সন্ত্রাসী ঘটনার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবার সন্ত্রাসীরা মানবতার সমস্ত সীমা অতিক্রম করেছিল এবং ধর্মের নামে এই নির্মম হত্যাকাণ্ড জাতির স্থিতিস্থাপকতাকে ভেঙে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান তার স্বাভাবিক পথ অব্যাহত রেখেছে। কখনো এই সন্ত্রাসীদের স্বাধীনতা সংগ্রামী বলে উপহাস করেছে, আবার কখনো এই হামলার জন্য ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছে। তবে এবার ভারত সরকার কেবল বিবৃতি দেওয়ার পরিবর্তে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে এমন কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আগে কখনো নেওয়া হয়নি। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল, যা সরাসরি পাকিস্তানের কৃষিক্ষেত্র এবং নদীর জলকে তার জীবন রেখা হিসাবে বিবেচনা করে। প্রয়োজনে জল আটকে রাখা বা হঠাৎ ছেড়ে দেওয়া যেতে পারে। সঙ্গীত একই সাথে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ভিসা সুবিধা স্থগিত করা হয়েছিল এবং পাকিস্তান সম্পর্কিত আরও বেশ কয়েকটি কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। সঙ্গীত ভারতে পাকিস্তানি শিল্পী, ক্রীড়াবিদ, মিডিয়া সংস্থা এবং সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছিল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে পাকিস্তানি চলচ্চিত্র, অনুষ্ঠান এবং গানগুলিও সরিয়ে ফেলা হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে এবার ভারত পাকিস্তান স্পন্সরিত সন্ত্রাসবাদের স্থায়ীভাবে অবসান ঘটাতে চেয়েছিল। অতএব একদিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছিল, অন্যদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকের একটি সিরিজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছিলেন যে এই হামলার সঙ্গীত অপরাধীরা এবং এর ষড়যন্ত্রকারীদের তাদের কল্পনার চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালের বালাকোট বিমান হামলার পর পাকিস্তানও বুঝতে পেরেছিল যে ভারত প্রয়োজনে সামরিক প্রতিশোধ নিতে পিছপা হয় না। এই আশঙ্কার কারণে পেহেলগাম হামলার পর পাকিস্তান চিন্তিত ছিল যে ভারত অবশ্যই একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেবে। তবে ভারত সরকার পুরোপুরি বুঝতে পেরেছিল যে পাকিস্তান প্রতিশোধমূলক অপেক্ষা করছে। অতএব সরাসরি আক্রমণ চালানোর পরিবর্তে ভারত প্রথমে একটি কৌশলগত ফাঁদে জড়িয়ে পড়ে। 6 মে 2025 তারিখে ভারত সারা দেশের 244টি এলাকায় একটি বৃহৎ আকারের মক ড্রিল ঘোষণা করে, যা এই বার্তা দেয় যে 1971 সালের পর প্রথমবারের মতো এত ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন ভারত একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান এই ঘোষণাকে আসল প্রস্তুতি বলে ভুল করে এবং তার সেনাবাহিনী উচ্চ সতর্কতায় চলে যায়। গোয়েন্দা সংস্থাগুলি ভারতের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিতে শুরু করে। প্রতিটি পোস্টে সতর্কতা বৃদ্ধি করা হয়। পাকিস্তান বিশ্বাস করতে থাকে যে ভারত প্রকাশ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই গোলমাল এবং বিভ্রান্তির মধ্যে ভারত চুপচাপ অপারেশন সিন্দুরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে। শত্রুর মনোযোগ একদিকে নিবদ্ধ ছিল এবং ভারত তার আসল আক্রমণের দিক নির্ধারণ করেছিল। এই সম্পূর্ণ কৌশলটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে পাকিস্তান শেষ মুহূর্ত পর্যন্ত আসল অভিযান বুঝতে না পারে। সত্যটি যখন বুঝতে পারে তখনই অপারেশন সিন্দুর শুরু হয়ে যায়। 19 এপ্রিল 2025 তারিখে দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চস্তরীয় বৈঠক চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান এবং 3 সশস্ত্র বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। কক্ষটি নীরব ছিল, কিন্তু সকলের হৃদয় একই প্রশ্নে ভরে গিয়েছিল, কতদিন? প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে। কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, কখন হবে, বাহিনী নিজেই সিদ্ধান্ত নেবে, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। এরপরেই শুরু হয় অপারেশন র এবং এনটিআরও গোয়েন্দা সংস্থাগুলি। তারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসীদের আস্তানার রিয়েল টাইম অবস্থান ট্র্যাক করতে শুরু করে। ক্যাম্পের প্রতিটি গতিবিধি, প্রতিটি রেডিও সিগন্যাল, প্রতিটি গতিবিধি ভারতের নজরদারিতে ছিল। 21টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল। এই 21টি লক্ষ্যবস্তুর মধ্যে 9টি উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। সেই একই ঘাঁটি যেখান থেকে পুলওয়ামা এবং পেহেলগামের মতো হামলার পরিকল্পনা করা হয়েছিল। পেহেলগামের মহিলাদের সিঁদুর খুলে ফেলা খালি কপাল ভারতকে জাগিয়ে রাখছিল। সেই কারণেই এই মিশনের নামকরণ করা হয়েছিল অপারেশন সিঁদুর। এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল প্রতিটি বোনের চোখের জলের প্রতিশোধ যারা তার সামনে তার স্বামীকে হারিয়েছিল। 6 এবং 7 মে রাতে আকাশ শান্ত ছিল, কিন্তু ঝড় উঠছিল। রাফায়েল, মিরাজ 2000 এবং সুখোই SU-30 MKI তাদের নিজ নিজ লক্ষ্যবস্তুতে
মিউজিকের দিকে যাত্রা করেছিল। ভারতীয় ভূখণ্ডের মধ্যে থাকা অবস্থায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার কথা ছিল। রাত 1:05টায় প্রথম আক্রমণটি মুজাফফরাবাদে লস্করি তয়বার সাওয়াই নালা ক্যাম্পে মিউজিকের ওপর হয়েছিল। একই ক্যাম্প মিউজিকের, যেখান থেকে সোনামার্গ, গুলমার্গ এবং পেহেলগামের খুনিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সন্ত্রাসের কেন্দ্রটি ধোঁয়া এবং ছাইতে পরিণত হয়েছিল। এরপর আসে সৈয়দেনা বিলাল ক্যাম্প, গুলপুর ক্যাম্প, বারনালা ক্যাম্প এবং আব্বাস ক্যাম্প। একের পর এক পাক অধিকৃত কাশ্মীরে 5টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। গতকাল ভারতকে হুমকি দেওয়া সন্ত্রাসীরা এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। একই সময়ে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের সিয়ালকোট, মুরিদ-ই-কাশ্মীর এবং বাহাওয়ালপুরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। মুরিদ-ই-কাশ্মীরের মার্কাজ তাবা ছিল, যেখানে আজমল কাসব এবং 26-11 সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইতিহাস এখন তৈরি হয়েছে। চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণটি ছিল বাহাওয়ালপুরে জয়েশি মোহাম্মদের সদর দপ্তর মার্কাজ সুবহানাল্লাতে। এখান থেকেই সংসদ হামলা, পাঠানকোট এবং পুলওয়ামা হামলার ষড়যন্ত্র রচিত হয়েছিল। একটি ব্রহ্মস হামলা সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দেয়। মাত্র 25 মিনিটের মধ্যে 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। 100 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়। জয়েশি মোহাম্মদের নেতা মাসুদ আজহারের ভাই এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814 হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী আব্দুল রৌফ আজহার এই অভিযানে নিহত হন। তার 2 শ্যালক, শীর্ষ জয়েশ কমান্ডার মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে ওস্তাদজি এবং হাফিজ মোহাম্মদ জামিলও নিহত হন। লস্করের আরও 2 জ্যেষ্ঠ কমান্ডার খালিদ এবং মুদাস্সার খাদিয়ানো নিহত হন। অপারেশন সিন্দুর জয়েশ প্রধান মাসুদ আজহারকে এতটাই গভীরভাবে প্রভাবিত করেছিল যে যখন তার 10 জন আত্মীয় এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগী এই হামলায় নিহত হয়, তখন তিনি এতটাই গভীরভাবে আহত হন যে তিনি কামনা করেছিলেন যে তাকেও যদি তাদের সাথে হত্যা করা হতো। অপারেশনের কয়েক ঘন্টা পরে ভারত বিশ্বকে একটি বার্তা পাঠায়। একজন মুসলিম মহিলা অফিসার এবং একজন হিন্দু মহিলা অফিসার মঞ্চে একসাথে দাঁড়িয়েছিলেন। এটি কেবল একটি সংবাদ সম্মেলন ছিল না, এটি ছিল পাকিস্তানের মৌলবাদী আদর্শের মুখে একটি তীব্র চপেটাঘাত। 12 মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আমাদের বোনদের সিঁদুর ধ্বংস করা হয়েছে, এই কারণেই আমরা সন্ত্রাসের সদর দপ্তর ধ্বংস করেছি। সন্ত্রাস এবং কথা একসাথে যেতে পারে না, জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। পাকিস্তানের সাথে যদি কোনো আলোচনা করতে হয় তবে তা হবে মিউজিক, কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। প্রধানমন্ত্রীর এই ভাষণ এবং ভারতীয় মিউজিক বাহিনীর অপারেশন সিন্দুরের ঘোষণা যে ভারত পাকিস্তান স্পন্সরিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি নতুন লাইন টেনেছে। এখন দেখার বিষয় হলো পাকিস্তান সেই লাইন বোঝে কিনা। যদি তার সরকার এবং সেনাবাহিনী মিউজিক সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে থাকে, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন এই সন্ত্রাসবাদ পাকিস্তানকেও ধ্বংস করে দেবে।